বাংলাদেশের একজন জনপ্রিয় ও প্রথিতযশা কিংবদন্তিতুল্য আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনির, সেলিব্রিটি আইনজীবী। তাকে শত শত অ্যাডজেক্টিভে ভূষিত করা যায়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। তিনি নিজেও বিব্রত। তিনি বাধ্য হয়েছেন এ বিষয়ে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে। এটা অনেকটা ক্ষমা চাওয়ার ইঙ্গিত যে না, জনগণ যে বিষয় তার সমালোচনা করছে সেখান থেকে তিনি ফিরে আসবেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করব আইনজীবী শিশির মনিরের করণীয় কি, অথবা তাকে নিয়ে যে ক্রাইসিসটা আমরা দেখছি, যে সমালোচনাটা, তার মতো মাল্টি ট্যালেন্টেড, তার মতো ভার্সেটাইল ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা এবং পেশাগত জীবন এত সফল একটা ছাত্র সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকার পর নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ পদেই যাওয়ার কথা ছিল, শিবিরের সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্টের কারণে যেতে পারেনি। কিন্তু সেকেন্ড লার্জেস্ট পোস্টে তিনি ছিলেন। ওই পজিশনের থেকে পেশাগত জীবনে এত সফল, বাংলাদেশের ইতিহাসে এটা ইউনিক। কোনো ছাত্র সংগঠনের সাবেক সেক্রেটারি পেশাগত জীবনে এত সফল আপনি আরেকজনকে দেখান তো পারবেন না। একমাত্র এক্সাম্পল অ্যাডভোকেট শিশির মনির। তো শিশির মনির কেন সমালোচিত হচ্ছেন তার নিজ দলের লোকজনের মাধ্যমে? তার ক্রাইসিসের জায়গাটা কি, এটা আইডেন্টিফাই করা দরকার। আমরা এই বিষয়ে কথা বলব। দর্শক, আপনারা জানেন যে আবরার ফাহাদ হত্যা মামলার আসামি পক্ষের বেশ কয়েকজন আসামি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং শুনানি করেছেন অ্যাডভোকেট শিশির মনির। এটা নিয়ে চরম বিতর্ক যে আবরার ফাহাদ হত্যা মামলার আসামির পক্ষে আইনজীবী তো অ্যাডভোকেট শিশির মনির হতে পারেন না, এবং তিনি জামাত ইসলামীর একজন সংসদ সদস্য প্রার্থী, নমিনেশন পেয়েছেন অলরেডি। অতএব এটা কি, এটা তো হতে পারে না। এইটা হচ্ছে তার সমালোচনা জায়গা। শুধু এখানে না, আর অনেক আমি শুনেছি, এগুলো যাচাই করতে পারিনি। রানা প্লাজার সেই রানা, তার আইনজীবীও নাকি শিশির মনির, আমি শিওর না। আবার এই পলক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, তার আইনজীবী হিসেবেও নাকি নিযুক্ত হয়েছিলেন, কিন্তু সমালোচনার দেখেই সাথে সাথে সরিয়ে নিয়েছেন। এরকম আরো বড় বড় কিছু বিতর্কিত মামলায় জনগণ যে পক্ষকে দোষী মনে করে সেই পক্ষের আইনজীবী হিসাবে শিশির মনিরকে দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন, বা আসলেই এর সত্যতা অনেকাংশে আছে। আবরার ফাহাদের বিষয়টা তো এস্টাবলিশড। তো এখন ওই গণহত্যার মামলার আসামি বা অনেকেই শিশির মনির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ক্রিমিনাল মামলায় তার যে এক্সপার্টাইজ, আইনের ফাঁকফোকর তিনি যতটা বোঝেন, অথবা তার যে পেশাদারিত্ব, এটা বাংলাদেশে খুব কম আছে। এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী, তার অধীনেই তিনি পেশা জীবন শুরু করেছেন বা কাজ করেছেন, বা তার এই সফলতার এই উচ্চ শিখরে আরোহণ। খন্দকার মাহবুব স্যার ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে এদের সাথে চলতেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র ছিলেন, তাদেরকেও ছাড়িয়ে যান। আমি বিশ্বাস করি আইনজীবী হিসেবে শিশির মনির খন্দকার মাহবুবদের ছাড়িয়ে যাবেন একদিন। কারণ এই বয়সেই তার যে নেম অ্যান্ড ফেম, এবং তার যে সাবমিশন, এবং তার যে সাকসেস রেট, এটা সত্যি প্রশংসনীয়। আবরার ফাহাদের এই বিষয়টা উল্লেখ করার আগে আমরা তার ক্রাইসিসটা একটু আগে দেখি, একটু তাত্ত্বিক আলোচনার মতো। দেখেন, শিশির মনির বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, একজন আইনজীবীর জায়গায় রেখে কিন্তু সমালোচনাটা হচ্ছে না। সমালোচনাটা হচ্ছে সাবেক শিবির সেক্রেটারি, তার চাইতেও বড় বিষয় তিনি এখন একজন জামাত নেতা। তার রকমিয়াত নিয়ে অনেক ঘটনা ছিল বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পর তিনি যেভাবে হোক সংগঠনের মেইন স্ট্রিমে এসেছেন এবং নমিনেশনও পাচ্ছেন, তিনি সংসদে সিলেকশন করবেন, এলাকায়ও যাচ্ছেন, সম্ভাবনাও আছে, এলাকায় অত্যন্ত জনপ্রিয়। অবশ্য এই ঘটনাগুলো তাকে মারাত্মকভাবে ডিমোরালাইজ করে। এই জন্য যারা তার সমালোচনা করে তারা কিন্তু একজন আইনজীবী শিশির মনির সমালোচনাটা বেসিক্যালি করে না, তার প্রধানত একজন জামাত নেতা এই দৃষ্টিভঙ্গিটা রেখে সমালোচনা করে। যে একজন জামাত নেতা, একজন শিবির নেতা সাবেক, তিনি আবরার ফাহাদের হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়াতে পারেন না। মূল পয়েন্টটা কিন্তু এইটা। শিশির মনির আশা করি এই বিষয়টা খেয়াল করবেন। আবার তিনি পেশাগত জায়গায় যতটা এনগেজড, ওইটার সাথে রাজনীতির সমন্বয় করাটাও কঠিন। তো জামাত ইসলামীর মতো একটা দলের নেতা কিংবা সংসদ সদস্য প্রার্থী, অ্যাট দি সেম টাইম
তিনি একজন প্রথিতযশা ক্রিমিনাল মামলা লয়ার হবেন, ডিফেন্স লয়ার বা বিভিন্ন কাজ করেন তিনি। এই দুইটার মধ্যে সমন্বয় করতে পারাটা বা করতে না পারাটা হচ্ছে তার মূল ক্রাইসিস, এবং এটা সমাধান নাই। আজকে শিশির মনির আবরার ফাহাদ হত্যা মামলার থেকে ফিরে আসলেন এবং তিনি বলছেন এটা সামনে আর তিনি যাবেন না, সমাধান হয়ে গেল, বিষয়টা এরকম নয়, এটা সমাধানযোগ্য নয়। তাকে নিয়ে আরো কিছু সমালোচনা আছে, এটা একটু টাচ করি। তিনি ফেসবুকে যে লেখেন, তার বেশিরভাগ লেখা এম্বিগুয়াস, মানে তার লেখা নিয়ে তাফসির করতে হয়, তিনি কোনো কিছু ক্লারিফাই করেন না, সংক্ষেপে একটা দুইটা লাইন লিখে দেয়, সেটা নানান ব্যাখ্যা হতে পারে, এম্বিগুইটি থেকে যায়। কারণ এটা তার একটা আর্ট, বা এটা এরকম বুদ্ধিজীবী বা হাই প্রোফাইল লোকদের ক্ষেত্রে এরকম একটা বৈশিষ্ট্য থাকে অনেক, কিন্তু রাজনীতিবিদ হিসাবে এটাও ঠিক না। তিনি যেহেতু রাজনীতি করেন, তিনি অ্যাক্টিভিজম করেন না, কিন্তু তার পরিচয় কিন্তু বুদ্ধিজীবীও না, তার প্রধান পরিচয় এখন তিনি রাজনীতিবিদ, তিনি ইলেকশন করবেন। এই জন্যে সোশ্যাল মিডিয়া এটা মেইনস্ট্রিম মিডিয়ার চেয়ে এখন বেশি ইম্পর্টেন্ট। জনগণের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে অ্যাম্বিগুয়াস কথা লেখা ফেসবুকে 2 লাইন 1 লাইনে, যার নানান ব্যাখ্যা হতে পারে, এটা একজন রাজনীতিবিদের জন্য এটা ঠিক না। রাজনীতিবিদকে মানুষ সহজে রিড করতে পারবে এবং সহজে তার সম্পর্কে একটা পজিটিভ পারসেপশন তৈরি করতে পারবে, রাজনীতিবিদের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত এটা। অতএব সৃষ্টি মনে আশা করি এটাও দেখবেন, এই যে অ্যাম্বিগুয়াস লেখা টাকা বাদ দিবেন, এটা আইনজীবী হিসেবে ঠিক আছে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে ঠিক নেই। আর সোশ্যাল মিডিয়া তার ইন্টারাকশনটা প্রধানত রাজনীতিবিদ হিসেবে, সেকেন্ডলি আইনজীবী হিসেবে। এবার আসি আবরার ফাহাদ হত্যা মামলার এই বিষয়টা। আরো যত বিতর্কিত মামলার আইনজীবী তিনি হয়েছেন, সেগুলোর ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য হবে। শিশির মনি সাহেব সংক্ষিপ্ত একটা লেখা দিয়েছেন, আমার কথা, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, বিস্তারিত ব্যাখ্যা দেয় সমীচীন হবে না। এটাও পেশাগত জায়গায় দেখেন, আমি যে বলেছি তার ক্রাইসিসটা রাজনীতি এবং তার পেশার সাথে সমন্বয় করতে পারা না পারার ক্রাইসিস, এটা কিন্তু তার লেখায় ফুটে উঠেছে। তার অনুসারীরা কিংবা তাকে যারা নেতা মানেন, তার শুভাকাঙ্ক্ষীরা তার সমালোচনা করছে, তিনি আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের আইনজীবী হতে পারেন না। অতএব তাদের দাবি তাকে ব্যাখ্যা দিতে হবে, হয় ক্ষমা চাইতে হবে, নাহলে একটা ব্যাখ্যা দিতে হবে। যদি অনেক উল্টাপাল্টা ব্যাখ্যা অলরেডি তার পক্ষ থেকে এসেছে, এটা তিনি নিজে দেননি হয়তো, তাকে ডিফেন্ড করতে, এটা জামাত শিবিরের লোকের একটা খাসলাত, যে অন্যায় করলে তার পক্ষে হাজারো যুক্তি দাঁড় করানোর মতো একটা অংশ আছে, এটা জামাত শিবিরের মতো এই আনুগত্য ভিত্তিক সংগঠনে থাকবে। কিন্তু একটা বড় অংশ আছে যে তারা ক্রিটিক্যালি দেখে, এটাই পজিটিভ। দেখেন, এখন জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে শিশির মনি সাহেব ব্যাখ্যা দিবেন, কিন্তু পেশাগত কারণে যেহেতু রায়ের জন্য অপেক্ষমান, সে এক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন না। অথচ রাজনীতিবিদ হিসেবে ব্যাখ্যা দেওয়াটা অতীব জরুরি। অর্থাৎ তার ক্রাইসিসটা আশা করি বোঝাতে পেরেছি। 2, আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, আবার ব্যাখ্যাও দিতে পারছেন না, এর মানে আপনি ক্রাইসিসে আছেন। এই ক্রাইসিস সমাধান আমি দিব। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট রায় যাই হোক, আপিল বিভাগের কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। দেখেন, এখন হাইকোর্টের রায় যাই হোক আপনি আর করবেন না, এতে কিন্তু আপনার দায় মুক্তি হয় না। এখন আপনার স্ট্রং সাবমিশনের কারণে আইনের ফাঁক ফকরে যদি কোনো অপরাধী সার পেয়ে যায়, এটা ন্যায় বিচার ঠিক আছে, আরো নানান যুক্তি আছে যে না আইনজীবী হিসাবে যে কারো পক্ষে দাঁড়াতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। আমি কিন্তু রাজনীতিবিদ কাম আইনজীবী, এই দুইটা হিসেবে তাকে মূল্যায়ন করছে। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও কথা আমি বলবো, মানে তার পরিবার হয়তো বা ক্ষুব্ধ। আশা করি সকলেই বিষয়টি সৌহার্দ্য দৃষ্টিতে দেখবেন। না, ব্যাখ্যা দেননি, এতে সৌহার্দ্য দৃষ্টি দেখবেন না, এই জন্য তার এই পোস্টে অনেক হাহারি একটা আমরা দেখেছি। তো এই জন্য দর্শক, এবার আসি সমাধানে, তার করণীয়টা কি। আপনি আইনজীবী হিসাবে যদি সফলতা সর্বোচ্চ শিখরে যেতে চান, একজন ক্রিমিনাল লয়ার হিসাবে, আপনি আবরার ফাহাদের পরিবারের সাথে কথা বলবেন, জনগণের কাছে এভাবে দুঃখ প্রকাশ করবেন না, এটা আপনার পেশাদারিত্বের সাথে যায় না, এটা একজন ডিফেন্স লয়ারের এথিক্সের সাথেও যায় না। আপনি আপনার মক্কেলকে ডিফেন্স করবেন, তাকে বাঁচানোর চেষ্টা করবেন, ন্যায় বিচারের জন্য চেষ্টা করবেন। আপনি একজন আইনজীবী হিসেবে যে কারো পক্ষে দাঁড়াতে পারবেন কিংবা দাঁড়াবেন, বরং দাঁড়াবেন না। আপনার কাছে একজন মক্কেল আসলো, আপনার সুযোগ সময় থাকা সত্ত্বেও আপনি তার মামলা নিবেন না, এটা একজন প্রফেশনাল, এটাও কিন্তু প্রফেশনাল এথিক্সের ভায়োলেশন। আমরা তো আইন বুঝি কিছুটা, অথবা আপনাদের প্রফেশনাল এথিক্স বুঝি। অর্থাৎ আইনজীবী হিসাবে
আবরার ফাহাদ হত্যা মামলা শেখ হাসিনা আসলেও তার আইনজীবী হবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রফেশনাল এথিক্স এবং আইন ব্যবসারও এথিক্স। অতএব আইনজীবী হিসেবে শিশির মনির কোনো ভুল করেননি। তিনি শেখ হাসিনার পক্ষ দাঁড়াতে পারেন, এটা তার অধিকার, বা অনেক ক্ষেত্রে দাঁড়ানো উচিত। তার যদি কোনো স্ট্রং লজিক থাকে বা ন্যায় বিচারের জন্য তিনি ভূমিকা পালন করতে পারবেন, এরকম কোনো গ্রাউন্ড দেখলে তিনি শেখ হাসিনার পক্ষ দাঁড়াতে পারবেন। কিন্তু তিনি নেতা, এটা জনগণ মানবে না, জনগণ তাকে বর্জন করবে। এই জন্য আমি মনে করি শিশির মনিরকে হয় রাজনীতি থেকে বিদায় নিতে হবে। আমি মনে করি রাজনীতিতে সফল হওয়ার সম্ভাবনাও তার ক্ষেত্রে কম। এই জন্য রাজনীতি না করে বরং এই লিগ্যাল সেক্টরে তার যে এক্সপার্টাইজ, তার যে মেধা, তার যে যোগ্যতা বা অভিজ্ঞতা যেটা হয়েছে, এটা বাংলাদেশ ইউনিক। অতএব তিনি এই সেক্টরে একজন কিংবদন্তি হোক। বাংলাদেশের আইন অঙ্গনে শত শত বছর তাকে স্টাডি করা হবে। এই ক্রিমিনাল মামলা টামলা নিয়ে অনেক বই পুস্তক লেখেন, একজন কিংবদন্তি হন। আপনার বই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুকে পরিণত হবে। আপনি এগুলো নিয়ে থাকেন, লেখালেখি, বিভিন্ন জটিল মামলা টামলা ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে আপনি ইন্টারন্যাশনাল লয়ার হবেন, সেদিকে যান। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, সেটা করলেই ভালো হবে। আর রাজনীতিতে সফল হওয়াটা তার জন্য কঠিন, কারণ তিনি যে সময় মেধা শ্রম আইন সেক্টরে দেন, ওই সময়ে মেধা শ্রম রাজনীতিতে দেন না। আবার তিনি যে যোগ্যতা অর্জন করেছেন ক্রিমিনাল মামলায়, এগুলো তিনি এভাবে চালাতে গেলে বা অনেক টাকা পয়সা ইনকাম করতে গেলে, টাকা পয়সা ইনকামটা আমি বাদ দিলাম, ইনকাম করতে গেলে এই ধরনের মামলা তাকে নিতে হবে ভবিষ্যতেও। তখন যে বিএনপি কিন্তু তাদের একজনকে বহিষ্কার করেছে আবরার ফাহাদ হত্যা মামলা আসামিদের আইনজীবী হওয়ার জন্য। অতএব রাজনীতির সাথে এটা যায় না। এই জন্য তাকে রাজনীতি না হয় আইন পেশা, দুইটা একটা বেছে নিতে হবে। হ্যাঁ, যদি আপনি দুইটাই করেন তাহলে এই ধরনের এই আইন পেশা বা আইন ব্যবসাটাকে আপনাকে 50% নামিয়ে আনতে হবে। এখানে আপনি জাস্ট পলিটিক্যাল কিছু মামলা টামলা বা এগুলো নেবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো, বা আপনার দলের পক্ষে ডিফেন্ড করবেন, অন্য যে কারো মামলা নেবেন, বা এটা করতে পারবেন না, এটা কঠিন বা সেটা উচিত হবে না। কারণ শিশির মনির বিকল্প আমি দেখি না। এই জন্যে আপনি রাজনীতি ছাড়েন, আপনি আইন সেক্টরে কাজ করেন। হ্যাঁ, পরবর্তীতে আপনি একটা দলের পন্থী, তারা আপনাকে অ্যাটর্নি জেনারেল বানাক, এরকম আইনমন্ত্রী না, আপনি অ্যাটর্নি জেনারেল হওয়া পর্যন্ত চিন্তা রাখেন। অথবা আপনি যদি বিচারপতি হতে চান, সুযোগ রয়েছে, সেদিকেও যেতে পারেন। যে বাংলাদেশের জুডিশিয়াল হিস্ট্রিতে ইউনিক একটা ক্যারেক্টার হিসেবে শিশির মনির থাকবে, শত শত বছর তাকে স্টাডি করা হবে। কিন্তু আপনি দুইটা করতে গেলে আপনি দুই জায়গায় ধরা খাবেন। আশা করি আমার ব্যাখ্যাটা আপনারা বুঝেছেন।